একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। ভাষা আন্দোলনের 6 দশক পরেও মাতৃভাষার বেহাল দশা। ভুল উচ্চারণ আর বানান প্রয়োগ হচ্ছে দেদারসে। ভাষানীতি না থাকায় ক্ষোভ বিশেষজ্ঞদের। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। 17 বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দিলেন 21শে পদক। ব্লগার রাজীব হত্যার মূল হোতা রাজধানী থেকে গ্রেফতার। নারায়ণগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম সহ আটক 3। পরিকল্পনা ছিল 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নাশকতার। এবং ট্রাম্পের মুসলিম বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ। সব সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস সিটি মেয়রের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচা। 21শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া 3 বাহিনীর প্রধানের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শহীদ মিনারের মূল বেদিতে। এর পরপরই বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সব স্তরের নারী, পুরুষ ও শিশু কিশোররাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন। এছাড়া বিভিন্ন দেশের কূটনৈতিক ও দেশি বিদেশি পর্যটকরাও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে 21শে প্রথম প্রহরে রাজধানীর মতো সারা দেশে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পুরো জাতি। এ উপলক্ষে দেশের প্রতিটি শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের বিহ্বল সশস্ত্র মহড়ার মধ্য দিয়ে শুরু হয় 21শে প্রথম প্রহর। প্রথমেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। নগরবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা দিবসের প্রথম প্রহরে খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া শহরের ভুবন মোহন পার্ক শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সহ অর্ধশতাধিক শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের অবদানের কথা স্মরণ করেন নগরবাসী। এছাড়া রাত 12:01 সিলেট, বরিশাল, খুলনা, ফেনী, ময়মনসিংহ সহ দেশের প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রাপ্তদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানিদের নতুন ষড়যন্ত্র এবং শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য একই সূত্রে গাঁথা। জাতীয় সঙ্গীত আর 21এর গানের মধ্য দিয়ে শুরু হয় দেশের অন্যতম সম্মানজনক পুরস্কার 21শে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই আয়োজনে ভিড় করেন দেশের বরেণ্য শিক্ষক, গবেষক, শিল্পী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমেই ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য ভাষা সৈনিক অধ্যাপক ডক্টর শরীফা খাতুনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর একে একে পুরস্কার তুলে দেওয়া হয় শিল্প, সাহিত্য, বিজ্ঞান সহ নানা ক্ষেত্রে অবদান রাখা দেশের 16 সন্তানের হাতে। বাংলা আমাদের ভাষা,
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের পথ ধরে যে স্বাধিকার আন্দোলনের সূচনা হয়েছিল তাকে এখনো অস্বীকার করার অপচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। দুর্ভাগ্য যে আমরা এখন দেখতে পাচ্ছি তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে ওই গণহত্যার ছবিতে সেগুলি মুক্তিযোদ্ধারা হত্যা করেছে বলে সেই ক্যাপশন দিয়ে তারা সেই রিপোর্ট তৈরি করে সব জায়গায় বিলি করার চেষ্টা করছে। তাই 25শে মার্চকে একটা গণহত্যা দিবস হিসেবে আমাদের গ্রহণ করা এবং এ ব্যাপারে আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃতি পাওয়ার আমাদের প্রচেষ্টা চালাতে হবে। এ সময় মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বিএনপির নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিল যে 30 লক্ষ শহীদ মৃত্যুবরণ করে না। পাকিস্তানিদের এই অপপ্রচার আর তার এই বক্তব্যে কোন সূত্র আছে কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেন ওই একই সুরেই যেন তিনি কথা বলার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে বদ্ধপরিকর সরকার। মাতৃভাষার মর্যাদা বৃদ্ধিতে বাংলাদেশ যে অবদান রেখেছে তা ধরে রাখতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন করতে হয়, কিন্তু সেই অর্জনগুলি আমাদের ধরে রাখতে হবে। কোনো মতেই যেন এই অর্জনগুলিকেও আবার ভবিষ্যতে নস্যাৎ করতে না পারে সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আমাদের যোগ্য প্রার্থী পাওয়া না যাওয়ায় স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের 902টি পদে মুক্তিযোদ্ধা কোটা শিথিল করে 35তম বিসিএস পরীক্ষার মেধা তালিকার শীর্ষে থাকা সাধারণ প্রার্থীদের দিয়ে তা পূরণ করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন সংশোধন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন 2016 খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া প্রাণী কল্যাণ আইন 2017 এবং শিশু আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 302টি সার্কেল অ্যাডজুটেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের 600টি মিডওয়াইফ পদে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যাওয়ায় 35তম বিসিএস এর সাধারণ প্রার্থীদের দিয়ে তা পূরণ করা হবে। ভাষা আন্দোলনের 6 দশক পেরিয়ে গেলেও বেহাল দশা মাতৃভাষা বাংলার। কখনো ভুল উচ্চারণ, ভুল বানান, আবার কখনো বা বাক্যের ভুল প্রয়োগ হচ্ছে। এরপরও শহীদদের রক্তস্নাত বাংলা ভাষার শৃঙ্খলা রক্ষায় নেই কোনো নীতিমালা। এ পরিস্থিতিতে শঙ্কিত ভাষা বিশেষজ্ঞরা। তাদের দাবি দ্রুত প্রণয়ন করা হোক ভাষানীতি। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। 21 ভালোবাসার অনন্য প্রতীক হয়ে আছে বাঙালির জীবন জুড়ে। সে ভালোবাসা শুধু মাতৃভাষা প্রীতিতেই সীমাবদ্ধ নয়, যা কিছু মহৎ ও মানবিক, সর্বত্রই বিস্তৃত তার চেতনায়। তবে 21 সহজে আসেনি। পাকিস্তানিদের বুলেট আর রক্তচক্ষু উপেক্ষা করতে হয়েছে। প্রাণ গেছে, তবু ভয় পেয়ে নয়, বাঙালি বুক চিতিয়েই মাতৃভাষার দাবি প্রতিষ্ঠিত করেছে। তবে যে ভাষা বাঙালির অস্তিত্বের সাক্ষী হয়ে আছে তা কতটুকু নিরাপদ ও ভালোবাসায় আছে, এই যদি প্রশ্ন হয়, তবে যে উত্তর পাওয়া যায় তাতে ব্যথিত না হয়ে উপায় থাকে না। ভাষার লড়াইটা ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে, শোষণ নিপীড়নের বিরুদ্ধে। এখন আমাদের এই লড়াইটা শুরু হয়েছে আমাদের ঘরে। যে কারণে আমি আবারও বলতে চাই, আসলে এই যে মাতৃভাষা বাংলা চাই, এই যে স্লোগানটা শুরু হয়েছিল, এখনো কিন্তু সেই স্লোগানের মধ্যে আমরা আছি, খুব বেশি এগোতে পারিনি। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি দিয়েছে দেশের সংবিধান। তবুও ভাষার যে দেশ, সে দেশে বাংলা ভাষা শুধু এককভাবেই নয়, বহুভাবেই উপেক্ষিত। তবে কি কিছু পার্বণিক আবেগ ছাড়া মাতৃভাষা নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই বাঙালির? যারা ধনী তারা ওই ইংরেজি ভাষার দিকেই আকৃষ্ট হন এবং তারাই এই শাসনকর্তা দেশের। কাজেই রাষ্ট্র যে ওই উৎসাহটা সেটা দেখাচ্ছে না। আমি উচ্চ আদালতের কথা বললাম, উচ্চ শিক্ষা ক্ষেত্র কিন্তু বাংলা ব্যবহৃত হচ্ছে না। 1987 সালে প্রণীত হয় বাংলা ভাষা প্রচলন আইন। এরপর বাংলা একাডেমি প্রণয়ন করে প্রমিত বানান রীতি। তবে এর কোনোটাই ব্যক্তি জীবন থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে মানতে বাধ্য করা যাচ্ছে না। তাই দেরিতে হলেও জাতীয় ভাষানীতি প্রণয়নই হতে পারে সমাধান। প্রতিবেশী দুটো রাষ্ট্র, একটা মায়ানমার আর একটা শ্রীলঙ্কা, বেশি দূরে নয়, তাদের নিজস্ব ভাষা কমিশন আছে। কারণ কি, তারা তাদের ভাষাটাকে যথার্থভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব। আমরা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছি, আমাদের কোনো ভাষা নীতি নাই। এটা ভাবলে অবাক লাগে না? ভাষিক জাতীয়তার গভীর আবেগসিক্ত স্লোগান তুলেই জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠা পেয়েছে বাংলাদেশ। আর সেই রাষ্ট্রেই ভাষা অনাদরে এটা বাঙালিকে আত্মহননের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন ভাষা বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে
এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িতরা শনাক্ত, খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে জানালেন আইজিপি। এবং 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি অপহরণের শিকার মিরপুরের হাসানের, মামলা নিতে গড়িমসি পুলিশের, শঙ্কায় পরিবার। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিইসি সহ নতুন নির্বাচন কমিশনের সদস্যরা। সোমবার 3:30টায় বঙ্গভবনে প্রবেশ করেন খান মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা। এ সময় রাষ্ট্রপতি নতুন কমিশনারদের শুভেচ্ছা জানান। গত 15ই ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে এটাই নতুন নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও গ্রহণযোগ্যতা অর্জনে নির্বাচন কমিশনারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 30 মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন ও সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচন হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কমিশন কার্যালয়ে এ দুটি নির্বাচনের তাফসিল ঘোষণা করেন। এর মধ্যে 2রা মার্চ দুটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। একটি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করে সব দলের অংশগ্রহণে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করেন সিইসি। শপথ নেয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক শেষেই কুমিল্লা সিটি কর্পোরেশন আর সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি খান মোহাম্মদ নুরুল হুদা। তফসিল অনুসারে 30 মার্চ একই দিনে হবে ভোট গ্রহণ। রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 18 ফাল্গুন 1423, 2রা মার্চ 2017 বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 30 ফাল্গুন 1423, 14 মার্চ 2017 মঙ্গলবার। ভোট গ্রহণের তারিখ 30 মার্চ বৃহস্পতিবার। সবার অংশগ্রহণে নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশাবাদ জানিয়ে সিসি বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো আপোষ করবে না কমিশন। আমরা নিরপেক্ষ অবস্থানে থাকবো এবং আমি আশা করি যে এটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যে নির্বাচন যখন প্রতিযোগিতামূলক হয় তখন কিন্তু এই জাতীয় যে আপনি বললেন যে অনিয়ম বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয় না, এটা আমরা জানি। সুতরাং আমরা আশা করি যে কুমিল্লা নির্বাচন, সুনামগঞ্জ নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এবং সেখানে এগুলা নিয়ন্ত্রিত থাকবে। নির্বাচন পরিচালনায় রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সবার সহায়তা চান সিইসি। অফিসার সহকারী রিটার্নিং রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণের দাবি দমিয়ে রেখে বর্তমান সরকার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, যা অবরুদ্ধ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় মির্জা ফখরুল এই কথা বলেন। এখনকার শাসক গোষ্ঠী তারা বৃহত্তর জনগোষ্ঠীর যে আশা আকাঙ্ক্ষা তাকে সম্পূর্ণরূপে পদদলিত করে আজকে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তারা ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের যে চেতনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। চলছে অমর একুশের প্রথম প্রহর। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এখানে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। দেবাশিস। সজল, আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, অর্থাৎ এরই মধ্যে কিন্তু জাতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু সর্বস্তরের মানুষ এরই মধ্যে এই বেদিমূলে আসছেন এবং এই শহীদ মিনার এলাকায় এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি যখন এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, ঠিক তার পরপরই কিন্তু রাষ্ট্রাচার অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা এবং পাশাপাশি সংসদবৃন্দ যারা সংসদ সদস্য এসেছিলেন এখানে, তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। পুষ্পস্তবক অর্পণ করেছেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং পাশাপাশি 3 বাহিনীর প্রধান এখানে উপস্থিত হয়ে ভাষা শহীদদের কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শহরের
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত সারিবদ্ধভাবে এই শহীদ মিনারের যে বিভিন্ন দিক থেকে যে রাস্তাগুলি এসছে সেই রাস্তাগুলিতে কিন্তু তারা অবস্থান করছে এবং রাস্তা থেকেই বড় একটি জটলা লক্ষ্য করা যাচ্ছে। সেই জটলা এখানে বিএনসিসি সহ এই উদযাপন পরিষদের 21শে উদযাপন পরিষদের যে সমন্বয় কমিটি রয়েছে সেই সমন্বয় কমিটির সদস্যরা পুরো বেদিমূলকেই এক ধরনের বলা চলে যে বেষ্টনী দিয়ে রেখেছেন, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় এবং সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখন পর্যন্ত সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা কিন্তু একের পর এক এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবারে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি যে এবারের একটি বিষয় বলার মতো, সেটি হচ্ছে যে শহীদ বেদিমূলে একদম বেদির মূল বেদিতে না উঠে এবারে কিন্তু বেদির থেকে কিছুটা দূরেই কিন্তু পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ঠিক মূল বেদিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্যই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মূল বেদি থেকে কিছুটা দূরে বিএনসিসি সদস্যদের হাতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে এবং সেটি পরবর্তীতে আবার মূল বেদিতে বিএনসিসি সদস্যরা নিয়ে গিয়ে রাখছেন। আমরা কিন্তু এমনটি এখানে লক্ষ্য করছি। পাশাপাশি এখন পর্যন্ত আমরা বলতে পারি যে বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ এখানে আসছেন এবং বিভিন্ন স্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভাষার সেই বীর শহীদদের প্রতি। আপনারা জানেন দর্শক, এরই মধ্যে কিন্তু বিশেষ করে সরকারের ঊর্ধ্বতন যে মহল রয়েছে সেই ঊর্ধ্বতন মহল কিন্তু এরই মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পুষ্পস্তবক অর্পণ করেছেন আরো যারা এখানে উপস্থিত হয়েছিলেন, তারা সবাই পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরই মধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহরের তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন পুষ্পস্তবক অর্পণের জন্য এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বা এখানে নিরাপত্তার প্রসঙ্গ যদি বলি তাহলে বলা চলে যে সজল নিরাপত্তার প্রতিটি স্তর এখানে খুব নিশ্চিতভাবেই নিশ্চিত করা হয়েছে এবং বিশেষ করে শহীদ মিনার এলাকা এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু একরকম কড়া নজরদারির মধ্যে রয়েছে এবং যে পথ নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, সেই পথ নির্দেশনা মেনেই কিন্তু সর্বস্তরের মানুষ এই শহীদ বেদিতে আসছেন এবং ফুল দিচ্ছেন এবং নির্বিঘ্নেই কিন্তু এখান থেকে ফুল দিয়ে তারা আবার বেরিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা যদি বলতে চাই তাহলে যে শহীদের ভাষা শহীদদের স্মরণ করতে, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এরই মধ্যে কিন্তু শহীদ মিনারের মূল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মানুষের পদভারে, ফুলের শ্রদ্ধায়। তো এখন পর্যন্ত প্রথম প্রহরে আমরা বলতেই পারি যে এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে এবং তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং এটি কিন্তু আজ বলা চলে যে সারা রাতই চলবে এবং প্রভাত ফেরিতে এই ঢল হয়তোবা আরো নামবে, আরো গভীর হবে, আরো দৃঢ় হবে। তো এখন পর্যন্ত পুষ্পস্তবক অর্পণের বা ভাষা শহীদদের শ্রদ্ধার এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। সজল। অমর একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। তারা শ্রদ্ধা নিবেদন করছেন অমর একুশের সেই বীর শহীদদের প্রতি। সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। ব্লগার রাজীব হত্যার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেজানুল আজাদ রানাকে এক সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করে 8 দিনের রিমান্ড চাওয়া হবে। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগ যখন উন্মাতাল, ঠিক সেই সময়ে গণজাগরণ মঞ্চ থেকে ফেরার পথে 2013 সালের 15 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনেই কুপিয়ে হত্যা করা হয় ব্লগার রাজীব হায়দারকে। ঘটনার প্রায় 2 বছর পর 2015 সালের 31 ডিসেম্বর রেজওয়ানুল আজাদ রানা সহ 2 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায়ের প্রায় 1 বছরেরও বেশি সময় পর ব্লগার রাজীব হত্যার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেজওয়ানুল আজাদ রানাকে রাজধানীর উত্তরা থেকে এক সহযোগী সহ গ্রেফতারের খবর দিল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ব্লগার রাজীব হায়দারকে হত্যার পরপরই 2014 সালে নাম পরিচয় গোপন করে মালয়েশিয়া পালিয়ে যান রানা। সোমবার বাংলাদেশের গোয়েন্দা পুলিশের অনুরোধে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ রানাকে দেশে ফেরত পাঠায়। পরে এয়ারপোর্ট থেকে অনুসরণ করে উত্তরা এলাকা থেকে এক সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। রেজওয়ানুল আজাদের
তাদের সম্ভাব্য লোকেশন, তার যে প্রোফাইল সেটি দিয়ে আমরা মালয়েশিয়ান অথরিটির সাথে যোগাযোগ করছিলাম। মালয়েশিয়ান গোয়েন্দা সংস্থাও তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে তাকে ফেরত পাঠায়। আমরা এখানে তাদের এয়ারপোর্টে গ্রেপ্তার না করে বাইরে ফলো করে বাইরে থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। তিনি আরো জানান, শুধু রাজীব হায়দার নন, বেশ কয়েকজন ব্লগার হত্যার সাথেও জড়িত ছিল রানা। ব্লগার হত্যা যে কয়টি ঘটেছে সেগুলোর ক্ষেত্রেও তার একটা ইন্ধন থাকতে পারে। 3টি ঘটনায় তো তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, যার একটা সাজা হয়েছে। বাকি 2015 শুরুর দিকের কিছু ঘটনায় সে থাকতে পারে। কাউন্টার টেররিজম ইউনিট আরো জানিয়েছে, রানার নেতৃত্বেই 2013 সালে গঠিত হয় আনসারুল্লাহ বাংলা টিম। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। শেখ কামাল ক্লাব কাপে হতাশার বৃত্তি ঢাকা আবাহনী। কোচেন সিটিজেনের সঙ্গে গোলশূন্য ড্র আকাশী নীলদের। এএফসি আলগাকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে টিসি স্পোর্টস। অপহরণের 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি রাজধানীর মিরপুর শাহ আলী প্লাজা থেকে অপহরণের শিকার হওয়া হাসানের। সীমানা জটিলতা সহ নানা অজুহাতে অপহৃতের স্বজনদের কাছ থেকে মামলাও নিতে রাজি হয়নি রূপনগর ও কাফরুল থানা। এদিকে রূপনগর থানায় আটক হাসানকে ছাড়িয়ে আনার মধ্যস্থতাকারী শাহ আলম মোল্লাকে আটকের পর শুধু সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে। এই অবস্থায় হাসানকে ফিরে না পাওয়ার শঙ্কায় পরিবার। সেলিম উদ্দিনের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। গোপনে ধারণ করা এই ভিডিওটি গেল 15 ফেব্রুয়ারি, যেখানে দেখা যাচ্ছে হাসানের মুক্তিপণের টাকা নিয়ে তার স্বজনদের সঙ্গে দর কষাকষি চলছে শাহ আলম মোল্লার। যেখানে শাহ আলম মোল্লা বলছেন, সন্দেহভাজন আটক হলে সাধারণত 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই আসামিকে কোর্টে ওঠানো যায়, তবে বিশেষ মামলার আসামি হলে লাগে আরো বেশি। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অপহৃতদের ছাড়িয়ে আনার ব্যাপারে তারে মধ্যস্থতা করার অভিজ্ঞতা 25 বছরেরও বেশি, এমন কথোপকথনও শোনা যায় এই ভিডিওতে। শুধু কালশী বড় মসজিদ রোডের ব্যাটারি দোকানে নয়, হাসানকে ছাড়িয়ে আনার ব্যাপারে স্বজনদের সাথে এই লোকটির কথোপকথন হয় একাধিকবার। শাহ আলম মোল্লা হাসানের মাকে ডিবি কার্যালয়েও নিয়ে আসেন হাসানের সাথে দেখা করিয়ে দেবার আশ্বাস দিয়ে। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটু দেখেন না, চেষ্টা করে আমার ভাইদের সাথে একটু কথা বলা দেন। আমি কথা বলতে পারতেছি না, খুব আসলাম তো এই কারণে। এখন ওই লোক আসলে তারপরে কথা বলি, জিজ্ঞেস করেন না, দেখেন না আঙ্কেল, আপনার দুটো হাতে পায়ে ধরে আমার খুব কষ্ট হচ্ছে। আমি একটু একটাবার আমার ভাইয়ের কথা শুনতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আরে বাচ্চা যখন আসে দেখা হবে ইনশাআল্লাহ। অবশেষে হাসানের স্বজনদের সহায়তায় রূপনগর থানা পুলিশের হাতে আটক হয় মধ্যস্থতাকারী শাহ আলম মোল্লা। কিন্তু এত কিছুর পরও নানা অজুহাতে হাসান অপহরণের ঘটনায় মামলা নেয়নি রূপনগর থানা। আমাদের এখানকার কোনো ঘটনা না, এটা কাফরুলের ঘটনা। জি জি, তবু আমরা একটা ছেলে ধরেছি আপনাদের অনুরোধে, ওকে আমরা তদন্ত করে দেখতেছি। ওই থানায় যেহেতু মামলা হয় না এই এখনো পর্যন্ত, জি জি, এই কারণে তারা কোনো আসামি, এই কানেক্টিং এর কোনো আসামি সে না। আপাতত ফিক্সি করে তাকে আমরা আজকে চালান দিয়েছি। আপনি আমাদের সাথে এখন কেন আসছেন সেটা বলেন। আমি আরো আগে আপনি এত টাকা পয়সা দিয়ে আসছেন, পুলিশকে একটা বার ফোন করতে পারলেন না। রূপনগর থানা থেকে হতাশ হয়ে হাসানের স্বজনেরা ফের মামলা করতে যায় কাফরুল থানায়, কিন্তু সেখানেও মামলা করতে পারেনি তারা। বেশি কথা বলেন আপনারা, বুঝছেন? মামলা নিব না তো বলেন, 100% মামলা নিব, কেন নিব না? তো এটা হলো, আমরা মামলা নিতে হইলে ধরেন জিডিটিডি হইলে আমি নিজেই নিতে পারি, মামলা নিতে হইলে ওসি স্যারের কনসার্ন আমরা নিতে পারি না। গত মাসের 7 তারিখে ঘটনার পরপরই মামলা করতে চাইলে পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র এই সাধারণ ডায়েরিটি নেওয়া হয়। এমন অবস্থায় ছেলেকে ফিরে পাবার শঙ্কায় পরিবারের সদস্যরা। ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি, হয়রান হইয়া তারপরে মনে করেন থানা পুলিশ ঘুরতেছি, কিন্তু আমার বিচার তো আমি কোথাও পাচ্ছি না। এদিকে ডিবি সাব ইন্সপেক্টরের হাসানকে আটকের সত্যতা মিললেও এখনো এই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের কয়েকটি খবর। মার্কিন সমাজে মুসলমানদের গায়ে আলাদা লেবেল লাগানোর তীব্র প্রতিবাদ জানিয়ে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, এ ধরনের আদেশ হলে তিনিও নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের ইঙ্গিত দেওয়ার প্রতিবাদে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আই এম এ মুসলিম 2 ব্যানারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টি এম মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলোর রিপোর্ট।
যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের সমর্থন জানিয়ে রোববার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে দ্য ফাউন্ডেশন ফর এথনিক আন্ডারস্ট্যান্ডিং এবং নাসান্ত্রা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের যুক্তরাষ্ট্রের পতাকা হাতে মুসলমানদের সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, মুসলমানদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জাতিগত বিদ্বেষের ইতিহাস রচনা করছেন। ট্রাম্প উপলব্ধিও করতে পারছেন না তার এই কর্মকাণ্ড ভবিষ্যতে কত কুৎসিতভাবে দেখা দেবে। বিক্ষোভে প্রবাসী বাংলাদেশিরা একাত্মতা প্রকাশ করে বলেন, ধর্ম বা বর্ণ কারো পরিচয় হতে পারে না। আমরা মুসলমান, আমরা এদেশের নাগরিক, আমাদের ফায়ার করতে পারবে না। আমাদের রাইট এই দেশে আমরা থাকতাম, এই জন্য আমি এসেছি to tell Donald Trump and all the administration that আমরা এখানে থাকবো আর আমরা কোনো যাবো না। সমস্ত সিটিজেন, সমস্ত জাতির ধর্মাবলম্বীর লোক একত্রিত হয়েছে এখানে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। We are all humans and we should deserve to have human rights just like anybody else. নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও বলেন, বহু জাতি ধর্ম বর্ণের সমাবেশই প্রকৃত আমেরিকা, আর অবশ্যই এই আমেরিকাকে রক্ষা করতে হবে। নিউ ইয়র্ক শহরে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। আমি গর্বের সঙ্গে জানাতে চাই, নিউ ইয়র্ক পুলিশ বিভাগে 900 মুসলিম পুলিশ কর্মকর্তা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একজন নাগরিকের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করা হলে সব মার্কিনের ওপরই তার আঘাত আসে। ভয়ানক এক অসত্যের উপর ভিত্তি করে মুসলমানদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্যা চেলসি ক্লিন্টন ও তার স্বামী। সোমবার প্রেসিডেন্ট দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের 25টি শহরে নট মাই প্রেসিডেন্ট ব্যানারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করে ময়নামতি করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী কুমিল্লাবাসী। রোববার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় কুমিল্লা বিভাগের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সরওয়ার হোসেন বাবু, এস.এম. জাহাঙ্গীর, ইশতিয়াক রুমি সহ অনেকে। আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে বক্তারা বলেন, কুমিল্লার নাম রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। রোববার জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় আলোচনা সভায় বক্তারা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংগঠনের সভাপতি আতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম ডাব্লিউ, আব্দুল কাদির, রাসেক মালিক, ফাহাদ সোলাইমান, আসেফ বাড়ি টুটুল, নাট্যশিল্পী রিচি সোলাইমান সহ আরো অনেকে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সভার আনুষ্ঠানিকতা। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার মন্ট্রিয়েলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শাহ মুস্তাইন বিল্লাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডক্টর শুয়েব সাইদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাতৃভাষাকে দেশে বিদেশে সঠিক ও শুদ্ধভাবে ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ, ভাষা সৈনিক আবুল আলম, ডক্টর জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক রোকেয়া চৌধুরী সহ আরো অনেকে। সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে প্রায় 95 কিলোমিটার দক্ষিণে আল শোয়াইবা সমুদ্র সৈকতে অবস্থিত সুবিশাল আল কাত্তান ট্যুরিজম পিকনিক স্পটে আনন্দমুখর পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক মিলে প্রায় 5000 অতিথি বনভোজনে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং সবশেষে নাচে গানে ভরপুর সাংস্কৃতিক সন্ধ্যা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্শেল কবির পাপ্পুর ব্যবস্থাপনায় বনভোজন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল কে.এম. বোরহানুদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুর রহমান, ব্যবস্থাপনা পরিষদ ভাইস চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ, গোলাম মোর্শেদ আলম সহ বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কুয়েতে দেশটির ক্রিকেট বোর্ডের আয়োজনে 64 দল নিয়ে শুরু হয়েছে কেসি টি-20 প্রিমিয়ার সিজন লিগ। দোহার এন্টারটেইনমেন্ট ক্রিকেট গ্রাউন্ডে এরই মধ্যে বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত খেলায় ভারতীয় কমিউনিটির ইউনাইটেড বয়েজ ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশি কমিউনিটির ক্রিকেট দল ফাহাফিল ফ্রেন্ডস ক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত SM আবুল কালাম। খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে ইউনাইটেড বয়েজ ক্লাব। নির্ধারিত ওভার শেষ করার আগেই 115 রানে তাদের অল আউট করে ফাহাফিল ফ্রেন্ডস ক্লাব। 116 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে 9 উইকেটের বড় জয় পায় বাংলাদেশি কমিউনিটির ক্লাবটি। নারায়ণগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করা হয়েছে। এরা জেএমবির সক্রিয় সদস্য এবং 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি র্যাবের। র্যাব 11-র অধিনায়কে জানান, ভোরে সোনারগাঁও উপজেলার কাজপুর এবং মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা, আবু রায়হান ও শরীফুল নামে জেএমবির 3 সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি ককটেল, বোমা তৈরির সরঞ্জাম সহ বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে। র্যাব জানায়, 3 জনই চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। মূল জেএমবির সাথে তারা সম্পৃক্ত এবং তাদের সক্রিয় সদস্য, এবং তারা তাদের প্রাক্তন আমির মৃত্যুদণ্ডপ্রাপ্ত শায়েক আব্দুর রহমানের পথ অনুসরণকারী। এরা হয়তোবা এই 21শে ফেব্রুয়ারির মতো এত বড় একটা মহান দিবসকে কেন্দ্র করে একটা নাশকতার পরিকল্পনা থাকলেও তাদের থাকতে পারে। আর আরেকটা যেটা হয়, এরা আসলে ইনস্ট্রাকশনসগুলো পায় হচ্ছে তাদের উপরের কাছ থেকে এবং ঠিক শেষ মুহূর্তে। এরা কিন্তু অনেক আগে থেকেই, কারণ যদি এই যে আজকে এরা ধরা পড়ে গেলে এদের কাছ থেকে হয়তো আপনি নেক্সট টার্গেটটা কি ছিল স্পেসিফিক্যালি তাদের কাছ থেকে পাওয়াটা আমি জানি না কতদূর সম্ভব হবে, আমরা চেষ্টা করে যাব। গাইবান্ধায় এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। সোমবার সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশের বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমাদের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা খুনিদের শনাক্ত করেছি, কে প্ল্যানার ছিল, কে খুনি ছিল। যে 3 জন মোটরসাইকেল নিয়ে গেছে, সেই মোটরসাইকেলটা উদ্ধার করেছি। সেই 3 জন ব্যক্তি আমাদের নজরদারিতে আছে, যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারে। বাবুলের বিরুদ্ধে যারা কনক্রিট এভিডেন্স না পায় তাতে গ্রেপ্তার করা যায় না। এজামশনের বিরুদ্ধে গ্রেপ্তার করে একজন পুলিশ কর্মকর্তাকে আমরা তদন্ত করে যাচ্ছি, এবং যে মূল নায়ক ছিল হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার করতে পারলেই বাবুলের সম্বন্ধে আমরা ক্লিয়ার হব। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের 5 জন সহ মোট 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান। তিনি জানান, অভিযুক্ত 5 জন মোহাম্মদ খলিলুর রহমান মীর, মোহাম্মদ শামসুজ্জামান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আব্দুল মালেক আকন্দ ও মোহাম্মদ রইস উদ্দিন আজাদি গ্রেফতার রয়েছেন। এছাড়া বাকি 6 জন পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। আসামিরা জামায়াত ইসলামী, বিএনপি ও জাতীয় পার্টির কর্মী সমর্থক বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন সহ মোট 4টি অভিযোগ রয়েছে। ময়মনসিংহের পাগলা থানার বিভিন্ন স্থানে তারা এসব অপরাধ করে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ আদায় ও হত্যা, 4টি লোককে 4টি ঘটনায় মারা হয়েছে, আর 9 জনকে নির্যাতন করা হয়েছে। আসামির সংখ্যা মোট 11 জন। আমরা তদন্তকালীন ওয়ারেন্টের মাধ্যমে আমরা 5 জনকে আমরা ধরতে পেরেছি, তার ছবি এখানে দেওয়া আছে। আর 6 জন গ্রেপ্তার করা হয় নাই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত 1 মাসে ট্রাম্প ও তার পরিবারের ভ্রমণ ও নিরাপত্তা খরচ $1,30,00,000 বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই খরচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রায় 1 বছরের ভ্রমণ খরচের সমান বলেও ওই খবরে জানানো হয়। ওবামার 8 বছরের শাসন আমলে তিনি ও তার পরিবারের 1 বছরের ভ্রমণ খরচ ছিল গড়ে প্রায় $1,20,00,000 সেই হিসাবে 8 বছরে ওবামা ভ্রমণ ও তার পরিবারের নিরাপত্তা বাবদ প্রায় $9,70,00,000 খরচ করেছেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। খবরে আরো বলা হয়, খরচের এই টাকাটা পুরোটাই ট্যাক্স যোগ্য। এদিকে নিজের
ভ্রমণ খরচের বিষয়ে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ওবামা ভ্রমণ খরচ কমানোর মাধ্যমে নিজের ট্যাক্সের টাকা বাঁচিয়ে সন্ত্রাসীদের জন্য তহবিল গঠনে বিনিয়োগ করতেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের খবর। হতাশার বৃত্তি ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। গ্রুপ এ তে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে কোরিয়ান ক্লাব পোচেন সিটিজেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আকাশী নীলরা। এদিকে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। এএফসি আলগাকে 2-1 গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। নিজের কাছে এখনো রেখেছেন সিমন, এবং কি করলেন সিমন শেষ। দেশের ফুটবলের রুগ্ন অবস্থায়ও গেল মৌসুমে প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর দারুণ পারফরমেন্সে আশায় বুক বেঁধেছিল ফুটবল প্রেমীরা, কিন্তু চলমান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে একেবারেই ভিন্ন চেহারা দেশের জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্লাবটির। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের কাছে হেরেছিল বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে এ ম্যাচেও জয় তুলে নিতে ব্যর্থ ধানমন্ডির জায়ান্টরা। আসরের শুরুতে ধাক্কা খাওয়ায় কোরিয়ার ক্লাবটির বিপক্ষে প্রথমার্ধে যেন বাড়তি সতর্ক ছিল তপু ইয়াসিনরা। পোচেন সিটিজেনের আক্রমণ ঠেকাতে তটস্থ থাকতে হয় আবাহনী রক্ষণভাগকে। দারুণ দক্ষতায় কিন্তু ঘর সামলাতে প্রতিপক্ষের ডেরায় আক্রমণ চালানোই বড় রক্ষণ, এই কথাটি বুঝতে যেন একটু দেরি হলো ধানমন্ডির জায়ান্টদের। দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খোলস ছেড়ে বের হয়ে আসে স্বাগতিক দেশের সেরা ক্লাবটি, কিন্তু ঘুরে ফিরে ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি আবাহনী। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন জুয়েল রানার উদ্দেশ্যে। শেষ দিকে সমানে সমান লড়েছে দুই দল। 68 মিনিটে কোরিয়ান ক্লাবটির গোল উদযাপনে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। জুয়েল রানা কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না। মিনিট 20 পর কর্নার থেকে ভালো একটি সুযোগ পেয়েও হাতছাড়া করে আবাহনীর ইমন। গোল মুখে বারবার খেয়েই হারিয়ে ফেলা আবাহনীর ভাগ্যে শেষ পর্যন্ত জোটে একটি পয়েন্ট। তাই সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে গেল দেশের শীর্ষ এই ক্লাবটি। কিকঅফটা হয়ে গেল এবং খেলা শুরু হয়ে গেল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। যদিও ম্যাচের 36 মিনিটে রুস্তাম গোল করে প্রথমে আলগাকে এগিয়ে নেন। গোল করতে সক্ষম হলেন 1-0 গোলে। গোল হজম করে স্বরূপে ফিরে টিসি। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে টিসির ফরওয়ার্ড হাসান ইব্রাহিম গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে আক্রমণধার আরো বাড়ে টিসির। 70 মিনিটে আলগার রক্ষণভাগের দুর্বলতার সুযোগে দলকে এগিয়ে নেন স্টুয়ার্ট। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপের ক্লাবটি। এই জয়ের সাথে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা রাখল টিসি স্পোর্টস। এই টিমটা কিন্তু তৈরি করেছেন তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আমরা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। 17 বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দিলেন 21শে পদক। ভাষা আন্দোলনের 6 দশক পরেও মাতৃভাষার বেহাল দশা। ভুল উচ্চারণ আর বানান প্রয়োগ হচ্ছে দেদারসে। ভাষানীতি না থাকায় ক্ষোভ বিশেষজ্ঞদের। ব্লগার রাজীব হত্যার মূল হোতা রাজধানী থেকে গ্রেফতার। নারায়ণগঞ্জে বোমা তৈরি সরঞ্জাম সহ আটক 3। পরিকল্পনা ছিল 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নাশকতার। এবং ট্রাম্পের মুসলিম বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ। সব সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস সিটি মেয়রের। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।